সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে। পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। কয়েকদিনের টানা বর্ষণে এখনও তলিয়ে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, আছে পাহাড় ধসের শঙ্কাও। এ নিয়ে জানাতে কক্সবাজারের চকরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, আমরা মুহিবের সাথে এখন যুক্ত হতে চাই। মুহিব, দেখতে পাচ্ছি যে আপনিও সেই জলবদ্ধতার মধ্যেই অবস্থান করছেন। আপনার কাছে জানতে চাই যে স্থানীয়রা কি বলছে এবং এই পানি অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। রৌফ, আসলে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুধু চকরিয়া নয়, মাতামুহুরী এবং উখিয়া টেকনাফেও কিন্তু পানিবন্দী রয়েছে মানুষ। প্রায় চকরিয়া, মাতামুহুরী বা অন্যান্য উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে আছি চকরিয়া সরকারি কলেজে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সরকারি কলেজের হাঁটু পানি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শ্রেণীকক্ষ থেকে শুরু করে যে সমস্ত কার্যক্রম কলেজটিতে রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকে পড়ার কারণে সেই কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা কলেজের প্রভাষকদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে সেখানে যেই টানা বর্ষণের ফলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে তারা তাদের কলেজের যে কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, সেগুলো কোনোভাবেই আসলে কলেজে প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে তারা সেই কার্যক্রমগুলো চলমান রাখতে পারছে না। যদিও আজকে এসএসসি পরীক্ষার যেই স্থগিতের যে নির্দেশনা ছিল, অনেকে ভুলবশত কলেজে এসছে, আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, তারা এসে দেখেন তাদের কলেজে আসলে পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলেই তারাও আসলে কলেজে প্রবেশ করতে পারে না। আমরা একটু কথা বলতে চাই একজনের সঙ্গে, যে যিনি আসলে পরীক্ষা ছিল সেই আশায় কলেজে এসেছিলেন, কিন্তু এসেই তিনি আসলে কলেজ ডুবে গিয়েছে এমনটা দেখছেন। আসলে ভাই, মানে কি অবস্থা এখন কলেজের বলতো? আজকে আমাদের পরীক্ষা ছিল বলে আমরা কলেজে আসছি। এখন পরীক্ষা হল কক্ষে এসে দেখি আমাদের কক্ষের ভিতরে কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। এখন আমাদের তো পরীক্ষা দেওয়া সম্ভব না। অনেক ছাত্রছাত্রীরা আছে, অনেকের বাসা পর্যন্ত ডুবে গেছে। ওরা কিভাবে আসবে পরীক্ষা দিতে? পরীক্ষা তো স্থগিত হয়েছে। হ্যাঁ, এখন না জানে তো চলে আসছি। রাতে হয়তো নোটিশ দিছে, আমরা তো হয়তো দেখি না, এমবির কারণে দেখতে পারি নাই। এখন আমরা চলে আসি, হয়তো পরীক্ষার ডেট একটু পিছনে দিলে আরও একটু ভালো হতো। এখানে পানির কারণে তো আমরা পরীক্ষা দিতে পারবো না। ধন্যবাদ আপনাকে। রৌফ, আমরা কথা বলছিলাম যিনি আসলে ভুলবশত পরীক্ষা ছিল সেই তথ্যেই কলেজে চলে এসেছিলেন। কিছুক্ষণ আগে আমরা প্রভাষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কলেজের প্রায় নিচ তলায় যেই শ্রেণীকক্ষগুলো রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকে গিয়েছে। সেই পানি নিষ্কাশনের যে উদ্যোগ সেটি নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, বা কলেজ কর্তৃপক্ষ অন্যান্য জায়গাগুলোতেও আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য তাদেরকে বলেছে। কলেজের পুরো কলেজটি মাঠ থেকে শুরু করে শহীদ মিনার এবং শ্রেণীকক্ষগুলো প্রায় হাঁটু পানির নিচে চলে যাওয়ায় আসলে এখানকার প্রশাসনিক যে কার্যক্রম সেটি বিঘ্নিত হচ্ছে। যদিও পরীক্ষা স্থগিত হয়েছে, এখানে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এটি বলা চলে। আর যেহেতু কক্সবাজার পাহাড় সমুদ্র বিস্তৃত এলাকা, সেই হিসেবে পাহাড় ধসের ঘটনাও কিন্তু কক্সবাজারে রয়েছে। সেই পাহাড় ধসের ঘটনায় গেল অন্তত 3 দিনে 15 জনের মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। গতকালকেও একজন নারীর মৃত্যু হয়েছে। সেই হিসেবে আসলে পাহাড় ধসের পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনার ব্যাপারে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার কথা আমাদেরকে বলা হয়েছে। আজকে সকাল থেকেই জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনার জন্য। এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত এলাকায় জলাবদ্ধতা বা পানিবন্দী হয়ে রয়েছে মানুষ, সেই সমস্ত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে জরুরি অবস্থায় খাদ্য সহায়তার পাশাপাশি ওই পানিবন্দী মানুষকে যাতে নিরাপদে উদ্ধার পরবর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে ফিরিয়ে আনা যায়। সেই লক্ষ্যে কক্সবাজারে 628টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আসলে উপকূলবর্তী যে মানুষগুলো পাহাড়ের পাদদেশের পাশাপাশি জলাবদ্ধতা বা পানিবন্দী হয়ে আছে তাদেরকে কিন্তু সেই সমস্ত এলাকা থেকে উদ্ধার করে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জলাবদ্ধতার কারণে রেল লাইনে পানি ওঠার কারণে কিন্তু কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একই সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস ও রাত 8টায় যেটি ছেড়ে যায় যে পর্যটক এক্সপ্রেস, 4টি ট্রেনের মূলত যাত্রা বাতিল করা হয়েছে।
যারা পর্যটক এক্সপ্রেসের যাত্রী ছিলেন প্রায় 719 জন মতো, তাদের যাত্রা বাতিল হয়ে তারাও দুর্ভোগে পড়েছেন। যেহেতু রেললাইন থেকে পানি সরে যাচ্ছে না, পানি সরে না যাওয়ার কারণেই কিন্তু দুর্ভোগের চিত্র রেললাইনেও পড়েছে। যদিও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, টেকনাফ থেকে কক্সবাজারের যে যোগাযোগ সেখানেও বিচ্ছিন্নভাবে থেংখালি এবং ফালংখালি অংশে পানি ওঠার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রীরা আসলে সে সমস্ত এলাকায় পানি যেখানে উঠেছে সেই সমস্ত এলাকা পায়ে হেঁটে পার হওয়ার পরেই অন্য গাড়ির ব্যবস্থা করেই সেটি চলছে। আসলে রুফ, আমার কাছে এই ছিল কক্সবাজারের চকরিয়া থেকে পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। এই বিষয়ে তার কাছ থেকে একটু জানতে চাই। আক্তার, আপনার কাছে একটু খাগড়াছড়ির অবস্থা জানতে চাই। খাগড়াছড়িতে নতুন করে পাহাড় ধসের কোনো খোঁজ খবর পাওয়া গেছে কিনা, এবং সেই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো সহায়তার কোনো উদ্যোগ নিয়েছে কিনা কর্তৃপক্ষ, জানতে চাই। রব, গেল কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়ির বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির ফলে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে খাগড়াছড়িতে। পাহাড় ধসের আশঙ্কা থেকে কিন্তু প্রশাসন মাঠ পর্যায়ে তৎপর রয়েছে, তারা মাইকিং করছে এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে কাজ করছে। এছাড়াও আজ ঠিক সকাল থেকেই ভারী মুষলধারে বৃষ্টি হয়েছে, যার ফলে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় কিন্তু যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি দিঘিনালার সাথে লংগদুর এবং সাজেক সড়কের যে সড়ক রয়েছে সেখানে কবাখালী এবং বাগাইহাটে পানিতে তলিয়েছে, ফলে সাজেকের সাথেও যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দিঘিনালা লংগদুর সড়কে একাধিক জায়গায় পানি উঠেছে, বড় মেরুং এলাকায় পানি উঠেছে, ফলে সড়ক তলিয়ে যাওয়ার যান চলাচল যে স্বাভাবিক সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। অন্যদিকে খাগড়াছড়ির যে আশ্রয় কেন্দ্র রয়েছে, প্রশাসন থেকে 135টি আশ্রয় কেন্দ্র নির্ধারণ করেছে। তার মধ্যে দিঘিনালাতে অন্তত অর্ধশতাধিক পরিবার কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে যারা সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনা খাবার এবং যে ধরনের সেবা দেওয়া দরকার, খাবার স্লাইন সহ যে ধরনের সেবা দেওয়া দরকার সেগুলো কিন্তু প্রশাসন দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই খোঁজ নিয়েছি, অর্থাৎ এই যে দিঘিনালার যে সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু মাইনী নদীর যে তীরবর্তী এলাকা আছে সেই তীরবর্তী এলাকাগুলো কিন্তু পানিতে তলিয়েছে। পাশাপাশি খাগড়াছড়ির মাইনী এবং চেঙ্গি নদী, এই দুটি নদী কিন্তু বেশ পানি পাহাড়ি ডলে কিন্তু পানি ওভারফ্লো হয়ে কিন্তু ছড়িয়ে পড়ছে চারপাশে। এর ফলে এখানকার জেলার যে 9টি উপজেলা সহ অন্যান্য যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা প্লাবিত হয়েছে। প্রশাসন মাঠ পর্যায়ে তৎপর রয়েছে এবং এই ক্ষতিগ্রস্তের যে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারণ মাঠ পর্যায়ে এখনো কিন্তু যে আবহাওয়া, যে সেই বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু প্রশাসন কাজ করছে। বিশেষ করে হচ্ছে যে সড়কে মাটি পড়ে যাওয়া, সেই মাটি সরিয়ে নেওয়া, যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে সরিয়ে নিয়ে আসা নিয়ে সেই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে এবং কোনো ধরনের ঝুঁকি তারা নিতে চান না। অর্থাৎ যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে যত দ্রুত সময়ের মধ্যে নিরাপদ আশ্রয় নিয়ে আসা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছে। জেলা প্রশাসক যিনি রয়েছেন খাগড়াছড়ির আনোয়ার সাদাত, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে এখনো যেমনটা জানিয়েছেন যে আসলে আবহাওয়া পরিবেশ এখন পর্যন্ত অনুকূল থাকায় তেমন কিন্তু পাহাড় ধসের ঝুঁকিটি মনে করছে না। তবে যদি ভারী বৃষ্টিপাত হয়, অর্থাৎ ভারী বর্ষণ শুরু হয়, তাহলে কিন্তু পাহাড়ের যে মাটি রয়েছে সেগুলো কিন্তু নরম হয়েছে, ফলে এখানে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা থেকে যায়। কয়েক শতাধিক পরিবার কিন্তু পাহাড় ধসের মধ্যে থাকার যেই বিষয়টি ছিল সেটিও প্রশাসন কাজ করেছে। অর্থাৎ পাহাড় ধসের যেই অতি ঝুঁকি, সেই ঝুঁকি থেকে কিন্তু অনেকটা কমে আসছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে আবহাওয়া এবং বন্যা পাহাড় ধসের সর্বশেষ পরিস্থিতি। রব, আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আক্তার, জানাচ্ছিলেন ভারী বর্ষণে প্লাবনের খবর সম্পর্কে। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, এবারে একটু আমরা রাঙামাটিতে যেতে চাই, রাঙামাটির পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। আমরা মিশু মল্লিকের সাথে এখন যুক্ত হব। মিশু মল্লিক, দেখতে পাচ্ছি যে সেখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে সেই জায়গার কি অবস্থা, এবং সেই সাথে জানতে চাই স্থানীয় যারা আছেন তারা কি বলছেন, এবং এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা।
রৌফ আসলে গতকাল তো সারাদিনই টানা বর্ষণ হয়েছে এবং খুব রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আসলে গতকাল 290 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন আজ সকাল থেকে আসলে গতকাল রাত থেকে মধ্যরাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম ছিল। আজ সকাল 9টা 9:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম ছিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল 10টার পর থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ গতকালের মতো আবারও বেড়ে গেছে। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার ক্যাচিনো মার্মার সাথে। তিনি যেটা জানাচ্ছেন যে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এখন এই বৃষ্টিপাতের ফলে রাঙামাটির যে সকল উপজেলা যেমন বাঘাইছড়ি উপজেলা রয়েছে, বাঘাইছড়ি উপজেলায় আসলে কাঁচালং নদী, সেই কাঁচালং নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বাঘাইছড়ি যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে এবং কিছু কিছু নিম্নাঞ্চলে ইতিমধ্যেই বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। রাঙামাটি সদরের কথা যদি বলি বা রাঙামাটির আশেপাশে ইউনিয়নগুলোর কথা যদি বলি, এখানে আসলে রাঙামাটিতে গতকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ, জেলা প্রশাসন সকলে মিলে যে সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে শিমুলতলি, রূপনগর, মুসলিম পাড়া, সেসব জায়গাগুলোতে আসলে প্রশাসনের পক্ষ থেকে টানা মাইকিং করা হয়েছে এবং সেখানে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা অনুরোধ করেছেন, চেষ্টা করেছেন। বিকেল পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি এবং আমাদের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙামাটি পৌরসভা 9টি ওয়ার্ডে মোট 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং পুরো জেলায় মোট 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং রাঙামাটি সদর এবং ইউনিয়নগুলো নিয়ে মোট 63টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এখন এখানে এতগুলো আশ্রয় কেন্দ্রের মধ্যে মাত্র 3টি আশ্রয় কেন্দ্রে মোট 200 জনের মতো স্থানীয় বাসিন্দারা আশ্রয় গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি আসলে এবং 200 জনের মতো আশ্রয় কেন্দ্র এবং এই 3টি আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, যেটার মধ্যে একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা, লোকনাথ মন্দির এলাকা এবং রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা। পাহাড়ের ঢালে যারা ওখানে আছেন তারা এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। তবে আরেকটি ব্যাপার আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে বৃষ্টি কমার পর সকালবেলা কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে তাদের নিজ নিজ বাড়িতে চলে গিয়েছিলেন। এখন বৃষ্টিপাত আবার বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সাথে। তিনি বলছিলেন যে আবারও তারা মাইকিং এ বের হচ্ছেন এবং আবারও তারা বাসায় বাসায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যারা পাহাড়ের ঢালে বসবাস করেন ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে নিয়ে আসার জন্য তারা আবারও চেষ্টা চালাচ্ছেন বা চেষ্টা চালাবেন, একটু পরেই তারা সেখানে যাবেন। যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের কাছে আসলে অনীহা, আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে যে অনীহা, সেটার প্রধান কারণ হিসেবে তারা যেটা বলছেন যে তাদের যে আসবাবপত্রগুলো থাকে, তাদের যে গরু ছাগল হাঁস মুরগি থাকে, সেগুলো আসলে তারা যখন আশ্রয় কেন্দ্রে চলে যান তখন সেগুলো তো তারা সাথে নিয়ে যেতে পারেন না, তখন সেটা চুরি হয়ে যায় কিংবা সেগুলো অনাহারে বা অর্ধারে তাদের কষ্ট হয়ে যায় বা তারা সেগুলো ম্যাক্সিমাম সময় চুরি হয়ে যায়। তারা এই অভিযোগটা গতকাল থেকে আমাদেরকে বারবার বলছেন যে সেগুলো আমরা ফেলে গেলে চুরি হয়ে যায়, কিন্তু প্রশাসন আসলে এই ব্যাপারে অনার প্রশাসন বলছে যে আমরা আসলে একটি জীবন ও মৃত্যু ঝুঁকির মধ্যে আমরা ফেলতে চাই না। সে কারণে যতই সমস্যা থাকুক তারা কঠোর হচ্ছেন এবং তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। গতকাল বিকেলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও বলছেন যে আসলে তারা এই ব্যাপারে জিরো টলারেন্স, তারা কোনো 2017 সাল 18 সালে যে ভয়াবহ পাহাড় ধসের প্রাণহানি সেগুলো আসলে তারা বরদাস্ত করবে না, সেই ধরনের কোনো ঘটনা হোক তারা সেটা চানো না। সে কারণে যত ধরনের পদক্ষেপ নিতে হবে তারা নেবেন এবং তারা আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাবেন। এখন বৃষ্টিপাত অব্যাহত আছে। এর মধ্যে আসলে এতগুলো খারাপ সংবাদের মধ্যে আসলে একটি ভালো সংবাদও আমি দিতে চাই, সেটি হচ্ছে টানা বৃষ্টিপাতের ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে আসলে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্র এই কাপ্তাই হ্রদের পানির উপরই নির্ভরশীল। সেই পানি বৃদ্ধি পাওয়ার ফলে গতকাল সন্ধ্যা 6টা থেকে 7টা থেকে কাপ্তাই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে 5টি ইউনিট রয়েছে সেই 5টি ইউনিট একযোগে সচল করা হয়েছে এবং সেখান থেকে 144 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যদিও বা কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 240 মেগাওয়াট, কিন্তু ধীরে ধীরে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং তাই তারা 5টি ইউনিটকে সচল করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলছিলেন যে তারা এই মুহূর্তে 5টি ইউনিটই তারা চালু করেছেন এবং বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পেলে তারা আরো বিদ্যুৎ উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আসলে রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি সবকিছু মিলিয়ে। মিশু, বৃষ্টিতে ভিজে আসলে আপনি আমাদের তথ্য দিচ্ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সকাল পর্যন্ত 24 ঘন্টায় বান্দরবানে 309 মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বর্ষণে তলিয়েছে সড়ক, বেড়েছে পাহাড় ধসের ঝুঁকিও।
এ নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। আমরা আকাশ মার্মার সাথে এখন যুক্ত হতে চাই। আকাশ মার্মা, যেমনটি আসলে বলছিলাম যে সকাল থেকে 309 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, আপনার কাছে জানতে চাই নতুন করে আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, এবং সেই সাথে জানতে চাই যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রে আজকে ঠিক কতজন মানুষ আশ্রয় নিয়েছে? রঞ্জিত, ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে যে টানা ভারী বর্ষণ, সে টানা ভারী বর্ষণ কিন্তু এখনো চলমান রয়েছে। গতকাল কিন্তু যে বিপদসীমা, সাঙ্গু নদের যে পানির ঢল, সেটি বিপদসীমা পার হওয়ার পরে কিন্তু বান্দরবান যে জেলা শহর রয়েছে সেটি কিন্তু তলিয়ে গিয়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। যেমন যদি বলা হয় আর্মিপাড়া, মেম্বারপাড়া, সেরে বাংলানগর সহ আরো বেশ স্থানে কিন্তু বিভিন্ন স্থান নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর যার কারণে এই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পরে যারা এই নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন আশেপাশে আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। বলা চলে যে প্রায় 4টি আশ্রয় কেন্দ্রের মধ্যে বালাঘাটা, কালাঘাটা, শহর মডেল সহ আরো 4টি আশ্রয় কেন্দ্র, সেখানে কিন্তু প্রায় 500 অধিক মতো কিন্তু সেখানে যারা বন্যা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা কিন্তু সেখানে আশ্রয় নিয়েছেন। তবে এখানে যারা বন্যা কবলিত মানুষ, একটা অভিযোগ আছে, তারা অভিযোগে বলেছেন যে তারা গতকাল থেকে রাত থেকে বন্যা কবলিত হওয়ার পর আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরেও কিন্তু প্রশাসন থেকে তাদেরকে কোনো ধরনের খাবার কিংবা কোনো সহযোগিতা পাননি বলে আমাদেরকে যারা বন্যা ক্ষতিগ্রস্ত রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর সবচেয়ে বলে কি, বান্দরবানের এই যে গতকাল 24 ঘন্টা থেকে আজ 9টা পর্যন্ত কিন্তু 309 মিলিমিটার কিন্তু রেকর্ড করা হয়েছে, যা গতকাল চেয়ে দ্বিগুণ বেশি। আর সারা রাত ধরে যেহেতু বর্ষা শুরু হয়েছে, পানি পড়েছে, তার কারণে কিন্তু এই যে লামা এবং যে আলীকদম সরবরাহ সেখানেও কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একই সাথে সেখানে কিন্তু বিদ্যুৎ নেই বললেই চলে। আমার সেখানকার উপজেলা নির্বাহী অফিসের সাথে কথা বলে তিনি বলছেন যে গতকাল রাত থেকে কিন্তু সেখানে বিদ্যুৎ বিহীন। একই সাথে যে পানি মাতামহরে যে পানি বাড়ার কারণে সেখানেও কিন্তু যান চলাচলে বিচ্ছিন্ন হয়েছে। একই সাথে যে রুমা থামসি কথা বলে, সেখানে এখনো পর্যন্ত কোনো পাহাড় ধসের কোনো ঘটনা বা হতাহত ঘটনা আমরা পাইনি। একই সাথে যে রুমার এবং যে রোয়াংশ, সেখানেও কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আর রমজান, সবচেয়ে একটা কথা হচ্ছে কি, যে বান্দরবানে যে প্রত্যেক বছরেই কিন্তু এই বর্ষা মৌসুমে এই নিম্নাঞ্চলগুলো বারবার প্লাবিত হয়। এর কারণ যদি বলা হয়, এই যে শহরের মাঝখানে দিয়ে বয়ে চলা যে মেক্সি খাল রয়েছে, সেই মেক্সি খাল যদি খনন করা না হয় এবং সেটি যদি প্রশস্ত করা না হয়, তাহলে প্রত্যেকবারে এই মৌসুমে আসলে, বর্ষা মৌসুম আসলে কিন্তু এই মেক্সি খালের আশেপাশে থাকা যারা নিম্নাঞ্চল মানুষ হচ্ছে তাদের ঘর কিন্তু অধিকাংশ মানুষ ঘর বন্দি, পানি বন্দি থেকে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রঞ্জু। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভারী বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চলের জনজীবন, তলিয়ে গেছে রেল লাইন, বাতিল করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দুর্ভোগ বৈরী আবহাওয়ার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা অভির সাথে এখন যুক্ত হব। অভি, যেমনটি আসলে বলছিলেন, আপনি পুরো ভিজে গিয়েছেন একবার বৃষ্টির মধ্যে থেকেই, আপনি আমাদের তথ্য দিচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে রেল লাইনটি আসলে তলিয়ে গেছে, সেই রেল লাইনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই কক্সবাজার গামী যে ট্রেনটি আছে পর্যটক এক্সপ্রেস, এই ট্রেনটি আসলে কোন জায়গাতে আটকা পড়ে আছে? রোফ, চট্টগ্রামে গত 42 বছর ধরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু চট্টগ্রাম সড়ক থেকে শুরু করে রেল লাইন সব কিছু এখন পানির নিচে, এবং সে কারণেই সকালে প্রতিমন্ত্রী তিনি এসেছেন চট্টগ্রামে, যেই হামজারবাগ এলাকায় প্রায় কয়েক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু রেল লাইন একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। ফলে এই তলিয়ে যাওয়ার কারণেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সকল ট্রেন এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। গতকালকে কিন্তু একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস, সেটি অর্ধেক পথে গিয়ে কিন্তু ফিরে এসেছে, মধ্যরাতেই সেই যাত্রা বাতিল করা হয়েছে। এবং আজকে কক্সবাজারগামী একটি ট্রেন ঢাকা থেকে রাতেই ছেড়ে এসেছে এবং চট্টগ্রামে পৌঁছেছে সকালে, এবং সেই ট্রেনটি কিন্তু কক্সবাজার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনটিও যেতে পারেনি। এবং এত বেশি পানি উঠেছে রেল লাইনে, সেই রেল লাইন ভেদ করে যে সামনের দিকে অগ্রসর হবে তার কোনো উপায় একেবারেই নেই বললেই চলে। ফলে এই যে বিপর্যস্ত নেমে এসেছে চট্টগ্রাম জুড়ে, প্রতিমন্ত্রী তিনি বলছিলেন যে এই রেল লাইনটিকে আরও মিনিমাম 5 থেকে 7 ফুট উচ্চতা বাড়ানো হবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের কোনো বিপর্যয় হলে বা ভারী বৃষ্টিপাত হলে যেন রেল যোগাযোগ কোনো ধরনের বিচ্ছিন্ন না ঘটে। সে কারণেই এই ঘোষণা তিনি দিয়েছেন। এবং এর আগেও কিন্তু চট্টগ্রামে এমন ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু
পানি উঠেছিল রেল লাইনে, এবং এইবারে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, ফলে রেল সড়কে এত বেশি পানি, বাড়িঘর থেকে শুরু করে সড়ক সব জায়গায় পানি ঢুকেছে, ফলে মানুষের ভোগান্তি চরমে বলা যায়। কারণ চট্টগ্রামের এই যে প্রধান একটি সমস্যা জলাবদ্ধতা, এর হাত থেকে গত বহু বছর ধরে, প্রায় কয়েক দশক ধরে এই সমস্যা থেকে মানুষ রেহাই পাচ্ছে না। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড, সিডিএ এবং সিটি কর্পোরেশন, তিনটা সংস্থার 14,000 কোটি টাকার যে মেগা প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে। সে কারণে কিন্তু মানুষজনের যে ভোগান্তি সেটি চরমে বলা যায়, এবং সেই কাজগুলো শেষ না হওয়ার কারণে মানুষজনের জনজীবনে একেবারে নানা সমস্যায় তারা জর্জরিত বলা যায়। তাদের ঘর বাড়িতে পানি ঢোকার কারণে আসবাবপত্র সবকিছু ধ্বংস বা হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, দোকানপাটে পানি ঢুকেছে, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিশেষ করে এই যে আজকে সকালে যে ট্রেনটি এসেছে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, সেইখানে পুরো ট্রেন ভর্তি কিন্তু যাত্রী ছিল। সেই যাত্রীগুলো এখন কোথায় যাবে, কিভাবে যাবে, সেটি তারা কোনো উপায়ন্তর পাচ্ছিল না, এবং সেই ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছে। এবং গতকালকে যে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, সেই ট্রেনটি কিন্তু এরই মধ্যে ঢাকায় চলে গেছে। এবং যাত্রীরা বলছিলেন যে এই ধরনের দুর্ভোগ যদি হয়ে থাকে বা এই ধরনের দুর্ভোগ কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে ট্রেনের যাত্রা কেন বাতিল করা হয়নি সেটি তারা প্রশ্ন তুলছেন। এবং পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছেন যে এখন অর্থাৎ সকাল থেকেই যে সমস্ত ট্রেনগুলো, প্রবাল এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস, কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনগুলো, সকল ট্রেন কিন্তু বাতিল। অর্থাৎ যারা যাত্রীরা এসেছেন অনেকে ফিরে যাচ্ছেন, এবং কক্সবাজারগামী যে ট্রেনের যাত্রীরা ছিল তারা কিন্তু ট্রেনের টিকিটগুলো ফেরত দিতে পারবেন, এমন তথ্য বা এমন কথা কিন্তু রেল থেকে বলা হয়েছে। এবং অনেকে ফেরত দিয়েছেন এবং কেউ ফেরত দিতে পারেনি। যারা কক্সবাজার থেকে এসেছেন তারা নিশ্চয়ই এই ট্রেন থেকে নেমে তারা এখন সড়ক পথে যাওয়ার চেষ্টা করছেন অনেকে, এবং পরিবার নিয়ে এসেছেন, সেই পরিবার নিয়ে তারা অনেক বেশি বিপাকে। চট্টগ্রামে এই যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমরা দেখেছি জনজীবনের যে বিপর্যস্ত, সড়কে গাছ ভেঙে পড়েছে, বাসাবাড়িতে গাছ পড়েছে, এবং তাদের যে মালামালগুলো সেগুলো নষ্ট হয়েছে। এত বেশি বৃষ্টি এর আগে হয়নি। মানুষজনও বলছিলেন তারা এই বৃষ্টি এর আগে কখনো দেখেনি। গত 3-4 দিন ধরে টানা ভারী বর্ষণ হচ্ছে, এবং এই ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় দেয়াল ধস হচ্ছে। এবং গতকালকে কিন্তু চট্টগ্রামের পাঁচলাশ এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে, শফিকুল ইসলাম নামে 30 বছর বয়সী, এবং তাদের পরিবারের অন্য সদস্যরাও কিন্তু আহত হয়েছে। তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে, তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং চট্টগ্রামে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষগুলো রয়েছে, তারা যে এই যে বিপর্যস্ত বলছে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি বলি, সব মিলিয়ে চট্টগ্রামের এই যে পানি থেকে পানি যে বিভিন্ন জায়গায় উঠেছে, রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম রেল ডুবে গেছে। ফলে সকালবেলা এই যে র্যাকা ট্রেনে করে প্রতিমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন, এবং প্রতিটি জায়গায় কিন্তু দেখা যায় পানি, হাঁটু পরিমাণ পানি। ফলে এই পানি ডিঙ্গিয়ে যে সামনের দিকে অগ্রসর হবে ট্রেনগুলো, সেই কোনো গতিপথ ছিল না। ফলে এই বাধ্য হয়ে কিন্তু ট্রেনগুলো যাত্রা বাতিল করেছে, এবং উচ্চতা বাড়ানোর কথা বলছেন 5 ফুট পর্যন্ত, যাতে করে রেল লাইন উঁচু করলে এই ধরনের সমস্যার সম্মুখীন ভবিষ্যতে যেন হতে না হয়। এইগুলো আসলে প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনি আমাদের তথ্য দিচ্ছিলেন। অবশ্যই নিজের প্রতিও যত্নশীল হবেন, অসুস্থতা অনুভব করলে অবশ্যই মেডিসিন নিয়ে নেবেন। ভারতের পূর্ব মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘু চাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সেখানে একজন আবহাওয়াবিদ আবহাওয়া বিষয়ে ব্রিফিং দিচ্ছেন, আমরা সেখানেই সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, দেখুন আমরা তো সাধারণত যে ভারী বৃষ্টিপাত, এখন জনগণ শুধু বৃষ্টিপাতের পূর্বাভাসই জানতে চায় না, জনগণ এখন এই বৃষ্টিপাত কি ঘটাবে তাও জানতে চায়। যেমন এগ্রিকালচার সেক্টরে এর প্রভাব কি পড়বে, হেলথ সেক্টরে এর প্রভাব কি পড়বে, অথবা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে অথবা হেলথ সেক্টরে এর প্রভাব পড়ে। যেমন আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ব্যাহত হয়। ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে উপকূলীয় এলাকায় আপনারা জানেন এখনও অনেক কাঁচা ঘর রয়েছে, অনেক টেম্পোরারি যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ঘরবাড়ি বসতি রয়েছে, সেখানে ভালনারেবল পিপল রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং বিশেষ করে
এই ভারী বৃষ্টিপাতের কারণে একদম উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল অনেক সময় প্লাবিত হয়, সেক্ষেত্রে ফসলের ক্ষতি হতে পারে। তাছাড়া শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে, কারণ এখন পরীক্ষা চলছে বিভিন্ন জায়গায়। সুতরাং ভারী বৃষ্টিপাত জনিত কারণে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়, অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়, ফলে সকল সেক্টরেই এর বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়েছে। সুতরাং আমাদের উদ্দেশ্য হলো যে এই ভারী বৃষ্টিপাতজনিত আগাম সতর্কবার্তার উদ্দেশ্য রয়েছে যাতে সেক্টর স্পেসিফিক তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে। সেজন্য বিশেষ করে সকল সেক্টরের এর বিরূপ প্রভাব থেকে যাতে ক্ষতি কমিয়ে এনে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পারে, সেই জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমাদের রয়েছে। এখন দেখুন, এই ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো অব্যাহত রয়েছে। সেই কারণে সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এবং আপনারা জানেন যে অভ্যন্তরীণ নদী বন্দরে অনেক নৌযান চলাচল করে, অভ্যন্তরীণ নদী বন্দরে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া, কখনো কখনো এর সাথে বজ্রপাত সংঘটিত হতে পারে। সেই কারণে অভ্যন্তরীণ নদী বন্দরকে আমরা 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলেছি। এবং বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ভারী বর্ষণের সতর্কবার্তাও আমাদের রয়েছে। এবং এই যে বিদ্যমান পরিস্থিতি, এটি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। এখন দেখুন, এখন যে বর্ষাকালে আমি আগেই বলেছি যে বৃষ্টিপাত সংঘটিত হয়, সেই বৃষ্টিপাত যে মেঘমালা থেকে হয়, সেই মেঘমালা সাধারণত ধনাত্মক তাপমাত্রার জোনে উপরে সংঘটিত হয়। সুতরাং এই বৃষ্টির কণা যখন সারফেসের দিকে ধেয়ে আসে, তখন সে সারফেসের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না, কারণ একে বলা হয় উষ্ণ বৃষ্টিপাত। এই উষ্ণ বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং তার তৎসংলগ্ন বাতাসের তাপমাত্রা তেমন একটা কমে না। সেই কারণে একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এরই মাঝে অত্যাধিক জলীয়বাষ্পের পরিমাণ 70 থেকে 100% মধ্যে ওঠানামা করছে, ফলে গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। ধন্যবাদ আপনাদের। আর তো বলার দরকার নাই কিছু। ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক ব্রিফিং দিচ্ছিলেন, আমরা সেখানেই সরাসরি যুক্ত ছিলাম। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে, আছে বন্যার শঙ্কাও। আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর চৌধুরী। আমরা তানভীরের সাথে এখন যুক্ত হতে চাই। তানভীর, আপনার কাছে একটু জানতে চাই যে ঠিক কোন নদ নদীর পানি বেড়েছে, আর যেহেতু পানিও বেড়েছে, পানির চাপও বেড়েছে, আপনার কাছে জানতে চাই কোনো বাঁধ ভাঙনের শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ রৌফ। আসলে আপনি যেমনটা বলছেন, কোনো বাঁধ ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে কিনা, এখানে যে মুহুরী নদী আছে, সিলোনিয়া কহুয়া নদী আছে, বেশিরভাগ আসলে বাঁধই এখনো পর্যন্ত ভাঙনের যে সংখ্যা, সেই সংখ্যায় রয়েছে। কারণ এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, 2024 সালের যে ভয়াবহ বন্যা, 2025 সালের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পরেও কিন্তু এখনো পর্যন্ত যে বাঁধগুলো আছে এই 3টি নদীর, সেই বাঁধগুলো শক্তপোক্তভাবে মেরামত করা হয়নি। এর মাঝে আমরা দেখেছি এখানকার যে মুহুরী নদীর যে বাঁধ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বাঁধের জন্য একনেকে একটি বিল পাস হয়েছে। সেই বিল পাসের পর আসলে কবে নাগাদ কাজ শুরু হবে সেটি আসলে এখানকার স্থানীয়রা বা আমাদেরকে যারা এখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আসলে সঠিকভাবে জানাতে পারছে না। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক মুহুরী নদীর কোল ঘেঁষেই। দেখতে পাচ্ছেন ভারতের উজানের পানির চাপে একদম কানায় কানায় পরিপূর্ণ মুহুরী নদী। যদিও ফেনীতে আসলে গত 24 ঘন্টায় বৃষ্টি পরিমাণ রেকর্ড করা হয়েছিল 50 মিলিমিটার, কিন্তু উজানের পানির কারণে আমরা দেখেছি এই যে মুহুরী নদী দেখছেন ক্রমশ কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষগুলো আছে তারা সেই বন্যার আতঙ্কে দিন পার করছে। যেমনটা আপনি জানেন, 2024 সালে মুহুরী সিলোনিয়া কুহা নদীর 102টি স্থানে ভাঙনের ফলে 18 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছিল। 2025 সালে 36টি স্থানে ভাঙনের ফলে প্রায় 3টি উপজেলার অন্তত প্রায় 7 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। এই ভাঙনের পরেও আমরা দেখেছি যে বাঁধগুলো মেরামত করা হয়েছে। এই বাঁধগুলো নিয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। নানান ধরনের অভিযোগ করেও তারা আসলে এই যে দীর্ঘদিন পর্যন্ত বাঁধ মেরামতের যে তাদের যে দাবি, সেই দাবি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দেখতে পাচ্ছেন মুহুরী নদীর পানি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও ফেনীতে গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কম, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও আসলে ভারতের উজানে বৃষ্টি হবার কারণে এই বৃষ্টির ফলে
মোহরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি সিলোনিয়া কুহুয়া নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, এখানকার যারা স্থানীয় বাসিন্দা, যারা ফেনীর যে সমস্ত নিম্নাঞ্চলের বাসিন্দা, তারা কিন্তু প্রতিনিয়ত বন্যার ভয়ে আতঙ্কে তাদের রাত কাটছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, যে কোনো মুহূর্তে আসলে যে সমস্ত বাঁধগুলো রয়েছে, এখানকার যে সমস্ত ত্রুটিপূর্ণ বাঁধগুলো রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত মেরামত হয়নি, ভারতীয় পানির চাপে যে কোনো মুহূর্তে এই বাঁধ ভেঙে আবারও ফেনীর যে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলা যে সমস্ত নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো প্লাবিত হতে পারে এবং এই বন্যায় আবারও কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে ফেনী থেকে বন্যা পরিস্থিতির এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ খবর। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। আমরা আব্দুর রৌফের সাথে এখন যুক্ত হতে চাই। আব্দুর রৌফ, যেমনটা আসলে বলছিলাম যে দুটি বাসের সংঘর্ষ হয়েছে, আপনি হাসপাতালের সামনে অবস্থান করছেন, জানতে চাই যে হতাহত কতজন হয়েছে এবং সেই সাথে জানতে চাই এই যে ক্ষতিগ্রস্ত বাস দুটি এটি সড়ক থেকে আসলে সরানো হয়েছে কিনা। রৌফ, আপনি যেমনটি জানেন যে হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাউই, ঢাকা সিলেট মহাসড়কের ডুবাউই এলাকায় আসলে আজকে সকাল 8টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মূলত ঢাকা থেকে একটি লাকি পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার পথে এবং সিলেট থেকে ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে মূলত যে ইউনিক পরিবহনের যে বাসটি ছিল সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের যে বাসটি সেটি আসলে দুমড়ে মুচড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আসলে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের যে বাস চালক রয়েছেন তিনি নিহত হন এবং আসলে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনার ফলে দুপাশে আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যে লাকি পরিবহনের যে বাসটি দুমড়ে মুচড়ে যায় সেটি সরিয়ে ফেলে এবং তারা যেমনটি বলছে যে রাস্তার এখন বর্তমানে রাস্তা স্বাভাবিক রয়েছে, মহাসড়ক স্বাভাবিক রয়েছে। আর ইউনিক পরিবহনের যে বাসের যে ড্রাইভার ছিলেন তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ যেমনটি বলেছেন তার পরিচয় পাওয়া গেছে, সে আসলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী এবং তার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম। তো এই ছিল হবিগঞ্জে পরবর্তী যে ঘটনায় 20 জনের মতো আহত হয়েছে। আহতদেরকে আসলে বাহুবল উপজেলা সহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তো পুলিশ যেমনটি বলছেন যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ। আপনার কাছে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে যারা হতাহত হয়েছে তাদের কি অবস্থা দেখছেন, তাদের কতটুকু সংখ্যা বিরাজ করছে তাদের মধ্যে, মানে মৃতের কোনো সংখ্যা আছে কিনা? পুলিশ আমাদের যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত একজনই নিহত হয়েছে এবং দুজন গুরুতর আহত আছেন। বাকি যারা ছিলেন তারা আসলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তো এই দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে আমাদের দাবি জানিয়েছেন পুলিশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আইটিভিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন অতিথিবৃন্দরা। আমরা সরাসরি সেখানেই যুক্ত হচ্ছি। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা যারা এসেছি, তো রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা এবং গুম খুনের শিকার হয়েছেন সত্য। আজকে আমার সামনে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের পক্ষে আমি দু একটি কথা বলার জন্য এসেছি। তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন নানাভাবে। তো আজকে সাংবাদিকদেরকে গালি দেয়া হয় যে এই ফ্যাসিবাদের দানবে যারা পরিণত করেছিল শেখ হাসিনাকে, সেখানে সাংবাদিকদের একটি অংশের ভূমিকা ছিল। এ কথা কি সত্য? কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ 17 বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। আজকে যদি সেই 6 জন সাংবাদিককে একটু স্মরণ করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ তাহির জামান প্রিয়, এটিএম তুরাব আলী, হাসান মেহেদি, শাকিল হোসেন, প্রবীর কুমার এবং সোহেল আখুঞ্জি নামে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন।
18 জুলাই 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই 2 জনের মধ্যে রয়েছেন হাসান বেহেদি এবং শাকিল হোসেন। 19 জুলাই 2 জন সাংবাদিক শহীদ হয়েছেন, একজন হচ্ছেন তাহির জামান প্রিয় এবং এটিএম তুরাব আলী সিলেটের। 4 তারিখে একজন সাংবাদিক নিহত হয়েছেন প্রবীর কুমার 4 আগস্ট, এবং 5 আগস্ট সোহেল আকুঞ্জি, তিনিও সিলেটের অধিবাসী। এই 6 জন সাংবাদিক নিহত হয়েছিলেন এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তো আমরা সেই সাংবাদিক হত্যার বিচার পাইনি কিন্তু এখনো। আজকে যেমন 1400 শহীদের বিচারের দাবি করছি, একই সাথে আমি সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে সেই 6 জন সাংবাদিক হত্যাকারীর বিচার আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে চাই। আজকে শহীদদের বিচার নিয়ে নানা ধরনের ছলচাতুরি চলছে। সেই বিচারের দাবি আদায়ের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলছেন, কথা বলবেন। আমি মনে করি সেই দাবি আদায় করে তারা এদেশের মানুষের যে প্রাণের দাবি সেই দাবি পূরণ করবেন। কিন্তু আমি যেই কমিউনিটির প্রতিনিধিত্ব করি, আমি দাবি জানাই যে এই সাংবাদিক হত্যার বিচার, এবং 600 সাংবাদিক আহত হয়েছিল, সেই আহত সাংবাদিকদের বিচার যদি আপনারা না করেন, যেই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার থাকবে না যদি এদের বিচার না করেন। সুতরাং সেই বিচারের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সময় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁদ। জনাব অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁদ তার সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, আজকে যে বিষয়ের উপরে সেমিনার হচ্ছে, আসলে এটা একটা কমপ্লিট প্যাকেজ। এদেশের মানুষের প্রত্যাশার যে একটা চিত্র খুব সংক্ষেপে আমাদের এই সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম ভাই আমাদের কাছে তুলে ধরেছেন। এর আলোচনা আসলে অনেক বিশদ, আমরা এই ছোট পরিসরে আলোচনা করার সুযোগ নাই। তো আমি 36শে জুলাই এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন অনেক জায়গায়। কেন 36শে জুলাই আমরা বলি, এই বিষয়টার একাডেমিক অতি সংক্ষেপে আমি দু একটা কথা বলবো। 36শে জুলাই, 31শে জুলাইয়ের পর 1 আগস্টকে 32শে জুলাই বলা হলো। এর ধারাবাহিকতায় 5 আগস্ট 36শে জুলাই হিসেবে সফল পরিণত হলো। এই বিষয়টা বোঝার জন্য আসলে গণিতের সূত্রগুলো জানা দরকার। গণিতের প্রবক্তা ডিওফেন্টাইস, গ্রিক গণিতবিদ, উনি যখন এই গণিত প্রচলিত করেছেন, তারপর থেকে 200 বছর, 2000 বছর এটার উপরে আলোচনা চলছে। ইরাকের নাজাফে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল চলছে। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ভিড়, কালো পোশাকে অশ্রুসিক্ত নারী পুরুষের রাতভর অপেক্ষা প্রিয় নেতার মরদেহ আগমনের। এই মুহূর্তে ইরাকের নাজাফে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল চলছে। যেমনটি আসলে একটু আগেই বলছিলাম, তো সেখানে নারী এবং পুরুষের
কালো পোশাকে অস্ত্রসিক্ত নারী ও পুরুষের রাতভর অপেক্ষা ছিল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কফিন পৌঁছালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তা গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। শোকানুষ্ঠান উপলক্ষে ইরাক সফর করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি হাজির ছিলেন বিমানবন্দরে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার পুত্র সন্তান, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেন এবং তারপর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যেমনটি আসলে গত প্রথম দিন 7 তারিখ, যেদিন তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, সেখানেও তাকে দেখা যায়নি। সেখানে প্রথম জানাজায় খামেনির কফিন পৌঁছালে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিমানবন্দর এলাকায়। কফিন স্পর্শের আপ্রাণ চেষ্টায় সমবেত জনতার। ইরানিদের মতো তারাও প্রতীকীভাবে কাপড় ও অন্যান্য জিনিস নিক্ষেপ করেন কফিনের দিকে। জনতার মধ্য থেকে আরবি ভাষায় উচ্চারিত হয়, আপনার সেবায় হাজির হুসাইন। দর্শক, এবার একটু খেলা প্রসঙ্গে যেতে চাই। গতকালকের ম্যাচে আর্জেন্টিনার শেষ সময়ের কামব্যাক এবং সেই সাথে আলোচনা সমালোচনা নিয়ে আরও বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। আমরা মামুনুর রশিদের সাথে এখন যুক্ত হতে চাই। মামুনুর, গতকালকের ম্যাচটি তো নিশ্চয়ই আপনি দেখেছেন। শেষ সময়ে আর্জেন্টিনার এই কামব্যাককে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং সেই সাথে যে গোলটি আসলে বাতিল করা হয়েছে সেটি নিয়েও নানা আলোচনা এবং সমালোচনা হয়েছে, সেই সাথে মেসির একটি ফাউল যেটি রেফারি ধরেননি, সব কিছু মিলিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। আর্জেন্টিনার কামব্যাকের কথা বলছিলেন, যদি আর্জেন্টিনার কামব্যাক দিয়ে শুরু করি, সবশেষ আর্জেন্টিনা এরকম কামব্যাক করতে আমরা কবে দেখেছিলাম সেটা আসলে স্পষ্ট করে বলা মুশকিল। মানে 2-0 পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা সম্ভবত এর আগে বিশ্বকাপের মঞ্চে, আমি যদি ভুল না করি, 13টা ম্যাচে এরকম 2-0 পিছিয়ে পড়েছিল এবং সেটির একটিতেও আর্জেন্টিনা কামব্যাক করতে পারেনি, মানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তবে এবার আর্জেন্টিনার সাথে সফল হয়েছে। মেসির একটি গোল, একটি অ্যাসিস্ট এবং সেই সাথে আরও একটি গোল, 3টি গোল আর্জেন্টিনা পেয়েছে এবং শেষ সময় গিয়ে পেয়েছে। এবং ম্যাচের বেশিরভাগ অংশেই আর্জেন্টিনা আসলে গোলে পিছিয়ে ছিল এবং শেষ মুহূর্তে গিয়ে 13 থেকে 14 মিনিটের মাথায় আর্জেন্টিনা 3টা গোল করে। তা আর্জেন্টিনার এই যে ফেরার বার্তা, আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, আপনি জানেন বর্তমান চ্যাম্পিয়ন দল, তাদের যে দলটা অনেক বছর ধরে একসাথে আছে, কাজ করছে, নিজেদেরকে বোঝাপড়ার যে বিষয়টা সেটা দলের মধ্যে খুব ভালোভাবে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই পুরো দলটা একজন লিওনেল মেসির জন্য খেলে থাকেন এবং আর্জেন্টিনার যিনি লিওনেল স্কালোনি কোচ আছেন, তিনি আসলে তার ফুটবলারদের মধ্যে এই মন্ত্রটা ঢুকিয়ে দিতে পেরেছেন যে তোমরা সবাই মিলে লিওনেল মেসির জন্য খেলো। 2022 কাতার বিশ্বকাপেও এই আর্জেন্টিনা দল মেসির জন্য খেলেছিল এবং মেসির জন্য শিরোপা জিতেছিল। তারা একাধিক ইন্টারভিউতে আর্জেন্টিনার ফুটবলাররা সেটা বলেছিলেন এবং এবারের বিশ্বকাপেও আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সেটিরই মনে হয় একটা প্রয়াস, এই যে শেষ সময়ে এসে কামব্যাক করা, ইতিহাস লিখেই আসলে কামব্যাক করা, সেটা আর্জেন্টিনা করেছে এবং কোয়ার্টার ফাইনালে তারা গিয়েছে। একটা সময় আসলে মনেই হচ্ছিল যে আর্জেন্টিনা হয়তো বা ব্রাজিলের পথ ধরবে, ব্রাজিল যেভাবে বাদ পড়ে গেছে বিশ্বকাপ থেকে, বিশ্বকাপের আমেজ অনেকটা কমে গেছে ব্রাজিলের বাদ পড়ার মধ্যে দিয়ে, তবে সেটি হয়নি। আর্জেন্টিনা কামব্যাক করে তারা টিকে আছে এখনও পর্যন্ত টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনালে তারা সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। আরেকটি যেটি বিষয় বলছিলেন, আসলে মিশরের একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া দেননি। মোহাম্মদ সালাহকে যে ট্যাকেলটি করা হয়েছিল, আপনি যদি একটু দেখেন, আমরা যদি একটু বিশ্লেষণ করি সেই ফাউলটির বা সেই ট্যাকেলটিকে, লাস্ট টাচ যেটি হয়েছিল, একদম সবশেষ টাচ যেটি হয়েছিল, সেটি হচ্ছে আর্জেন্টিনার পায়ে ছিল বলটি। মোহাম্মদ সালাহ যখন বল নিয়ে ঢুকছিলেন তখন যিনি মোহাম্মদ সালাহকে ট্যাকেল করছিলেন তার পায়ে বল লাগার পরে মোহাম্মদ সালাহ কিন্তু বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, বলটি মোহাম্মদ সালাহর পিছনে চলে গিয়েছিল এবং সেই আর্জেন্টাইন ডিফেন্ডার তিনি যখন মোহাম্মদ সালাহকে ক্রস করে বলের মুভমেন্টে যাচ্ছিলেন তখন মোহাম্মদ সালাহও উল্টো ঘুরে বলের মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই আসলে দুইজনের পায়ে আসলে সংস্পর্শ আসে এবং তখনই মোহাম্মদ সালাহ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
তো এই বিষয়টিতে রেফারি যখন সিদ্ধান্ত নিয়েছেন, রেফারির মনে হয়েছে ফাউল হয়নি, এবং ভিআরে আপনি জানেন যে অনেকে বলছেন যে ভিআরে কেন দেখা হয়নি। ভিআর অন দ্য টাইম, ওই সময় আসলে রেফারির কানে দেখবেন যে হেডফোন লাগানো থাকে, রেফারিকে তখনই তারা বার্তা দিতে থাকে, তখন তারা যদি স্পষ্ট এবং সুস্পষ্ট কোনো ফাউল না হয় তাহলে ভিআর আপনার কাছে আমি আসলে আরেকটি বিষয় জানতে চাই। আপনি ফাউলের কথা বললেন, রেফারির বিষয়ে কথা বলেন, আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকে কিন্তু মিশরের দিকে যে মাঠের বাইরে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু দুইজন, একজন লাল কার্ড খেয়েছেন, একজন হলুদ কার্ড খেয়েছেন, মাঠের বাইরে থেকেও তারা লাল কার্ড এবং হলুদ কার্ড খেয়েছেন। এতে কিন্তু অনেক তর্ক বিতর্কও চলছে। আপনার কাছে জানতে চাই যে রেফারি আসলে হঠাৎ কেন মাঠের বাইরে যারা ছিলেন তাদেরকে লাল কার্ড এবং হলুদ কার্ড দিলেন? আর যতটুকু দেখেছি বা যতটুকু বোঝার চেষ্টা করেছি যে মাঠের বাড়ি থেকে মিশরের একজন সহকারী কোচ, তিনি আসলে খুব বেশি উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন এবং তিনি রেফারির যেই সিদ্ধান্ত সেটির বিরুদ্ধে গিয়ে আসলে খুব বেশি চড়া আওয়াজে একরকম আক্রমণাত্মক ভয়েসে তিনি আসলে কথা বলছিলেন। মাঠে যখন থাকে রেফারি, সাইডলাইনে যারা থাকেন বা যারা সহকারী কোচ থাকেন তারা আসলে আবেদন করতে পারেন, ফাউলের আবেদন করতে পারেন, কিন্তু তেড়ে যাওয়া বা খুব বেশি উত্তপ্ত বাক্য বিনিময় করা এটা কখনোই রেফারি অ্যালাউ করে না। এইখানেও সেটা আমরা দেখেছি এবং যিনি মিশরের ম্যানেজার আছেন তাকেও আমরা হলুদ কার্ড দেখতে দেখেছি। তিনি আসলে রেফারির সামনে গিয়ে এরকম আসলে ইঙ্গিত করছিলেন যে রেফারির সিদ্ধান্ত ভুল, সরাসরি মাঠের মধ্যে তিনি বলছিলেন এবং রেফারির সামনাসামনি। এই বিষয়গুলো রেফারি আসলে মেনে নিতে পারেননি, কারণ মাঠে আপনি জানেন যে চূড়ান্ত সিদ্ধান্তটা রেফারিরই, এবং এই রেফারির চূড়ান্ত সিদ্ধান্তটাকে আরও বেশি কার্যকর করার জন্য ভিআরের মতো সিস্টেম চালু করা হয়েছে। রেফারি চাইলেই ভিআরে দেখতে পারেন কোনো সিদ্ধান্ত ঠিক ছিল কি বেঠিক ছিল না, এবং মিশরের যেই সেকেন্ড গোলটির কথা বলছি এটা কিন্তু ভিআরে দেখার পরই আসলে বাদ দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে আরেকটু আগে যেটা বলছিলাম যে কানে রেফারির হেডফোন থাকে এবং ভিআরের যারা থাকেন ভিআর কন্ট্রোল রুমে তারা প্রতি মুহূর্তে রেফারিকে আপডেট দিতে থাকেন যে এটি ফাউল হয়েছে কিনা। রেফারি যখন একটি সিদ্ধান্ত দেন বা না দেন তখন তারা কিন্তু সেটা নিয়ে রেফারিকে তাদের মতামত জানাতে পারেন এবং তাদের মতামতের ভিত্তিতে রেফারি কিন্তু ওই সময় গিয়ে ভিআরটা চেক করেন। তো সেই সময় আসলে মনে হচ্ছিল যে রেফারির সিদ্ধান্তই ঠিক ছিল এবং ম্যাচে আর্জেন্টিনা জয়ী হয়েছে। মিশর খুব ভালো ফুটবল খেলেছে বলতেই হবে। আর্জেন্টিনাকে পুরোটা ম্যাচ জুড়ে, বিশেষ করে 70 মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে একেবারেই চেপে ধরে রেখেছিল মিশর। দুর্দান্ত ফুটবল খেলেছে, একটা দুর্দান্ত ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা আমি বলবো। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়ে আমাদের ওয়ার্ল্ড কাপের অনেক খবরই দিচ্ছিলেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের। দর্শক, বার্তাকক্ষ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুনুর রশিদ, তিনি জানাচ্ছিলেন বিশ্বকাপের খবর সম্পর্কে। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।